নতুন নতুন ওদের একটু স্পিড ভালো থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি হলো? আচ্ছা, আপনাদের আজকে 48 ব্যাচে প্রথম ক্লাস না? ইয়ার ম্যাথের। জি। জি জি স্যার। স্যার। আজকে আমরা বেশি পড়াশোনা করব না, একটু ডিটেলস বুঝবো যে আগামী 1 বছর বা পিডির আগ পর্যন্ত আমরা কি কি পড়াশোনা করব, কিভাবে পড়াশোনা করব, সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব। আর সূচকের প্রাথমিক ধারণা একটু বেসিক আলোচনা করে দিয়ে কয়েকটা অঙ্ক করে দিব। স্যার, সিলেবাসে কি ম্যাথ থাকবে না? কিসে ম্যাথ থাকবে না? সিলেবাসে সিলেবাস। ম্যাথের সিলেবাসই আলোচনা করব। তো স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ম্যাথের সিলেবাস না মানে নতুন সংস্কার মানে পিএসসি তে আপনি দেখছেন নাকি জানি না, ওইখানে দিছে যে ম্যাথ আর কোন সাবজেক্ট যেন বললো, এই বাংলা দুইটা সাহিত্য। নাকি। হ্যাঁ, বাংলা সাহিত্য, এই দুইটা নাকি না থাকার সম্ভাবনা আছে। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে কোনো কিছু হয়ে যাওয়ার আগে ফেসবুক দেখে কোনো কিছু বিশ্বাস করার দরকার নেই। জি স্যার। যখন হয়ে যাবে যে ম্যাথ বিসিএস থেকে বাদ, তখন বিশ্বাস করবে যে ম্যাথ বাদ পড়ছে। এর আগ পর্যন্ত ফেসবুকে যত জ্ঞানী, পৃথিবীতেও এত জ্ঞানী নাই। তো বাংলাদেশের ফেসবুক জ্ঞানী পৃথিবীর জ্ঞানীর থেকে বেশি। বাংলাদেশের সাংবাদিক পৃথিবীর সাংবাদিক সংখ্যার থেকে বেশি। এই জন্য আপাতত এগুলো জিনিসকে অ্যাভয়েড করো। যা দেখবা, যা বুঝবা, কোনটা অরিজিনাল একদম পিএসসি থেকে নির্দেশনা। আহ, না না, এটা পসিবল। এটা অবশ্যই পসিবল। ম্যাথ বাদ দিয়ে দেওয়া, অনেক কিছুই বাদ দিতে পারে। নীতি নির্ধারকরা যা সিদ্ধান্ত নেবে এটা ফাইনাল। ম্যাথ কেন বাদ যাবে না? যেতেই পারে। ম্যাথকে অপশনাল করে দিল যে আপনি হয় ম্যাথ অ্যান্সার করবেন, না হলে এই এই 100 মার্ক অ্যান্সার করবেন, অথবা ম্যাথ অ্যান্সার করবেন। এটা করতেই পারে, এটা কোনো সমস্যা না। প্রিলিতে তো বাদ দেয়নি, রিটেনে বাদ দিবে। তো রিটেনে দেখা যাবে যে আপনাকে 900 মার্কের প্রশ্ন দিয়ে বলবে 600 মার্ক অ্যান্সার করতে হবে। তো সেখানে ম্যাথটা অপশনাল থাকবে 100 মার্ক, যে আপনি অ্যান্সার করতেও পারেন, নাও করতে পারেন, বাধ্য না। ব্যালেন্স করার চেষ্টা করবে জিনিসটা। ঐচ্ছিক করে দিবে, মানে অবশ্যই দিতে হবে এরকম হয়তো 400 500 করে দিবে। আর 100 200 বা 300 মার্কস দিবে, যেটা আপনার ইচ্ছা মতো টপিক চুজ করে আপনি পরীক্ষা দেন। এতে ধরেন কারো অঙ্ক ভালো লাগতেছে না, সে অঙ্ক দিবে না, যার অঙ্ক ভালো লাগতেছে সে অঙ্ক ভালো দিবে। সমস্যা নেই। হতে পারে, এটা হতে পারে না এরকম চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, কিন্তু হওয়ার পরে বিশ্বাস করতে হবে। হওয়ার আগ পর্যন্ত পৃথিবী উল্টে যাবে বাংলাদেশের ফেসবুকে, তো এটা বিশ্বাস করা যাবে না। ঠিক আছে? ওকে, দেখ, তাহলে আমরা যে সিলেবাসটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে 48তম পিরিয়ড সিলেবাস। আপাতত বিসিএস এ যে সিলেবাসটা আছে এটা নিয়ে আমরা আলোচনা করবো। সেটা কি? টোটাল গাণিতিক যুক্তি অংশে আছে হচ্ছে 15 নম্বর। ঠিক আছে, 15 নম্বর। এই 15 নম্বরের মধ্যে বীজগণিত আসে হচ্ছে 9 নম্বর। এই বীজগণিত 9 নম্বরে এক হচ্ছে সূচক, দুই হচ্ছে ধারা, না, দুই হচ্ছে লগারিদম, তিন হচ্ছে ধারা, 4 নম্বর হচ্ছে মান নির্ণয়, 5 নম্বরে আছে উৎপাদক ও সমীকরণ, 6 নম্বরে আছে অসমতা, 7 নম্বরে আছে সেট, 8 নম্বরে আছে সম্ভাব্যতা, আর 9 নম্বরে আছে হচ্ছে বিন্যাস সমাবেশ। হ্যাঁ, তাহলে বীজগণিতের 9 নম্বরের জন্য এই 9টা টপিক: সূচক, লব, ধারা। এই পার্ট থেকে 3 মার্কের প্রশ্ন হয়। মান নির্ণয়, উৎপাদক, সমীকরণ, অসমতা, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন হয়। আর সেট, সম্ভাবনা, বিন্যাস সমাবেশ, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন হয়। তাহলে টোটাল 3 3 3 9 নম্বরের প্রশ্ন হবে এই অধ্যায়গুলো থেকে।
এখানে 9টা অধ্যায় আছে, আপনাদের এখানে ক্লাস থাকবে 10টা। এই 10টা ক্লাসে আপনারা 9 নাম্বারের পড়া পড়বেন, ঠিক আছে। এই বিন্যাস সমাবেশ টপিকসটা একটু কঠিন, এখানে আমরা ডাবল ক্লাস করি। তাছাড়া সূচকের একটা ক্লাস, লগের একটা ক্লাস, ধারার একটা ক্লাস, মান নির্ণয় একটা, উৎপাদক সমীকরণ একটা, অসমতা একটা, সেট একটা, সম্ভাবনা একটা, বিন্যাস সমাবেশ 2টা। এইভাবে আমরা 10টা ক্লাস করব হচ্ছে বীজগণিতের জন্য। এরপরে আসবে হচ্ছে জ্যামিতি। জ্যামিতিতে আমাদের থাকে পিলিতে 3 নাম্বার, রেখা কোণ, বহুভুজ, তারপরে হচ্ছে ত্রিভুজ, তারপরে চতুর্ভুজ, তারপরে হচ্ছে বৃত্ত, সবার শেষে হচ্ছে ঘন জ্যামিতি বা ঘন বস্তু বলি আমরা এটা। এই হচ্ছে জ্যামিতিক টপিকস: রেখা, কোণ, সুষম বহুভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ঘনবস্তু বা ঘন জ্যামিতি। এখান থেকে 3টা প্রশ্ন, এই টোটাল সিলেবাস থেকে 3টা প্রশ্ন হবে, একদম বেসিক টাইপের প্রশ্ন হয়, বেসিক পড়াগুলো পড়তে হয়। এখানে রেখা কোণের একটা ক্লাস, বৃত্তের একটা ক্লাস, ঘনবস্তুর একটা ক্লাস, আর ত্রিভুজ আর চতুর্ভুজ মিলে হবে 3টা ক্লাস। এখানে আপনারা টোটাল ক্লাস পাবেন 6টা। 6টা ক্লাসে আপনারা 3 নাম্বারের জন্য পড়াশোনা। এখন আপনি বলবেন স্যার এখানে ক্লাস বেশি মনে হচ্ছে। বেশি কারণ হচ্ছে এখানে যে বেসিক গুলো পড়বেন, সেই বেসিক গুলো আপনাদের রিটেনে আবার 20 মার্কের সিলেবাসের কাজে লাগবে, ঠিক আছে। রিটেনে 20 মার্কের সিলেবাসের কাজে লাগবে। এখানে যে বেসিকটা পড়বেন এই 10 মার্কে, এখানে 30 মার্কের সিলেবাসে কাজে লাগবে। তো এখানে খুব একটা বেশি ডিফারেন্স হয় না, পিলিতে যা পড়বেন রিটেনে ওই বেসিক দিয়ে একটু বড় অঙ্ক করতে। কিন্তু জ্যামিতির ক্ষেত্রে যেটা হয়, পিলির বেসিক সম্পূর্ণ ভিন্ন, পিলির অঙ্ক ভিন্ন, রিটেনে গিয়ে সব বড় বড় অঙ্ক সম্পূর্ণ ভিন্ন অঙ্ক। পিলির সাথে রিটেনের পড়াশোনার এখানে কোনো মিল নাই। রিটেনে গিয়ে উপপাদ্য আসবে, স্থানাঙ্ক জ্যামিতি আসবে, বিভিন্ন ধরনের অধ্যায় যোগ হয়, ত্রিকোণমিতি যোগ হয়। কিন্তু বীজগণিতে আপনাদের পিলির যা টপিকস, রিটেনের টপিকস সেম, 2-1টা টপিকস হয়তো একটু কম বেশি হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে পাটিগণিত। পাটিগণিতেও থাকে 3 নাম্বার। এখান থেকে পড়তে হবে হচ্ছে বাস্তব সংখ্যা, 2 নাম্বার হচ্ছে লসাগু গসাগু, 3 নাম্বার হচ্ছে অনুপাত, 4 নাম্বারে থাকবে শতকরা, 5 নাম্বারে থাকবে লাভ ক্ষতি, 6 নাম্বারে থাকবে মুনাফা। এই 6টা অধ্যায়ের আমাদের 6টা ক্লাস হবে, প্রত্যেকটা অধ্যায়ের একটা করে ক্লাস, ঠিক আছে। এখান থেকে আমাদের পাটিগণিতে প্রশ্ন আসবে পিলিতে 3টা। এই পাটিগণিত, এই জ্যামিতি বা বীজগণিতের অনেক অধ্যায় থেকে আবার মেন্টাল অ্যাবিলিটির 2-3টা প্রশ্ন থাকে। আলটিমেটলি দেখা যায় আপনি 15 মার্কের প্রিপারেশন নিলে 17-18 নাম্বার পেয়ে যাবেন। যেমন এখানে বাস্তব সংখ্যার অঙ্কগুলো মেন্টাল অ্যাবিলিটিতে আসে, শতকরার অঙ্কগুলো কিছু কিছু মেন্টাল অ্যাবিলিটিতে আসে, মুনাফার কিছু অঙ্ক মেন্টাল অ্যাবিলিটিতে আসে, থাকে মাঝে মাঝে। এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস। বীজগণিত থেকে আসে 9, জ্যামিতি থেকে আসে 3, পাটিগণিত থেকে আসে 3। টপিকস আছে এখানে 9টা, এখানে 5টা, এখানে 6টা, মোটামুটি 21 বা 20টা বা 21টা টপিকস আছে। টোটাল আমাদের ক্লাস হবে 10টা, 6টা, 6টা, টোটাল 22টা লেকচার আপনাদের নেওয়া হবে। এই 22টা লেকচারে আপনাদের 15 মার্কের সিলেবাস কভার করা হবে, ঠিক আছে। তো এই যে আমাদের 22টা লেকচার হবে, এখানে আপনারা কি পড়বেন, প্রিলির জন্য কি পড়বেন? প্রিলির জন্য আপনারা প্রথমে যে ক্লাস লেকচারটা হবে, আমরা টিচাররা, কনফিডেন্সের বিভিন্ন টিচার আপনাদের যখন বিভিন্ন সময়ে অনলাইনে লেকচার দিবে, যে টিচার লেকচার দিবে তার ক্লাস লেকচারটা ভালো করে পড়বেন, কারণ ওখানে বেসিক শেখানো হবে, ইম্পর্টেন্ট টাইপের অঙ্কগুলো শেখানো হবে, সেগুলো আপনারা শিখবেন। সো ক্লাস লেকচারটা সবার আগে ভালো করে দেখবেন। 2 নম্বরে আপনাদেরকে একটা লেকচার শিট প্রোভাইড করা হবে, ঠিক আছে। হয় কুরিয়ার করা হবে, না হলে পিডিএফ দেওয়া হবে, এখন পরবর্তীতে আপনাদেরকে হার্ড কপি দেওয়া হবে। তো এই যে লেকচার শিটটা যখন পাবেন, সেই লেকচার শিটটা প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে 2 নম্বর। আর 3 নাম্বার হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন, 10 বিসিএস থেকে 47 বিসিএস পর্যন্ত যত প্রিভিয়াস কোশ্চেন পাবেন,
সেই প্রিভিয়াস কোশ্চেন গুলো প্র্যাকটিস করবেন। তার মানে প্রিলিতে পড়াশোনার জন্য এই 3টা সেগমেন্টই যথেষ্ট। আপনি প্রিলির 15 মার্কের জন্য যে 22টা লেকচার দেওয়া হবে, এই 22টা লেকচারের প্রত্যেকটা লেকচারে ক্লাস লেকচার, লেকচারশিট আর 10 বিসিএস থেকে 47 বিসিএস পর্যন্ত প্রিভিয়াস কোশ্চেনে যা থাকবে, এই কয়েকটা জিনিস আপনি রিভিশন দিবেন, বারবার প্র্যাকটিস করবেন। আশা করা যায় তাহলে আপনি 15-র মধ্যে 12 থেকে 13 নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, 1-2 নাম্বার পাবেন না, কারণ হচ্ছে বিন্যাস সমাবেশ অনেক সময় আপনারা পারেন না, এত শেখানোর পরেও হয় না। তারপরে পিএসসি গত 10 বছরের রেকর্ড হচ্ছে প্রতি বছর একটা করে প্রশ্ন ভুল দেয়। তো এই ভুল প্রশ্নের অ্যান্সার তো আপনি পারবেন না, বিন্যাস সমাবেশ আপনাদের একটু সমস্যা হয়। মাঝে মাঝে রিটেন টাইপের 2-একটা অঙ্ক দিয়ে দেয়, যার কারণে আপনারা হচ্ছে পিডিতে সেই অঙ্কগুলো পারেন না, সেটার একটা প্রবলেম থাকে। অথবা এত বেসিক থেকে প্রশ্ন দেয় যে আসলে সিলেবাসের বাইরে চলে যায়। যারা ম্যাথের স্টুডেন্ট বা দীর্ঘদিন থেকে ম্যাথ প্রাইভেট পড়ায়, দীর্ঘদিন থেকে ম্যাথ প্র্যাকটিস করে, তারা পারে। যারা ধরেন শুধু এসে এখানে শেখে, তারা সব ধরনের অঙ্কগুলো ধরতে পারে না, যার কারণে এই ধরনের অঙ্কগুলো তারা পারে না। কিন্তু আপনি যদি এই 3টা সেগমেন্ট ভালো করে প্র্যাকটিস করেন, আপনি 15টা অঙ্কের মধ্যে মিনিমাম 12টা অঙ্ক পারবেন। মানে 12টার নিচে এখন পর্যন্ত হয়নি এইটুকু প্র্যাকটিস করে। ঠিক আছে। আচ্ছা, আর এই তো প্র্যাকটিস। আপনি যদি এক্সট্রা প্র্যাকটিস করতে চান যে 1 বছর ধরে, তাহলে আপনি রিটেনের জন্য প্র্যাকটিস করবেন। রিটেনের জন্য কি পড়বেন? রিটেনের জন্য একটাই জিনিস পড়বেন, 8, 9, 10। 8, 9, 10 এর বোর্ড বই পড়বেন। ঠিক আছে। অর্থাৎ অষ্টম শ্রেণী, নবম শ্রেণী এবং দশম শ্রেণীর যে বোর্ড বইগুলো আছে, আপনি শুধু সেই বোর্ড বইগুলো পড়বেন। এটা হচ্ছে রিটেনের জন্য। কোন অধ্যায়গুলো পড়বেন? ওই যে একটু আগে যে লিস্ট করে দিচ্ছি সেই অধ্যায়গুলো। এই অধ্যায়গুলো আপনারা এই অধ্যায়গুলো শুধু বোর্ড বই থেকে পড়বেন, অন্য কোথাও থেকে পড়বেন না। ঠিক আছে। এই অধ্যায়গুলো বোর্ড বইয়ে থাকলে পড়বেন, না হলে পড়ার দরকার নেই। যেমন বিন্যাস সমাবেশ সম্ভাবনা, এইটা আপনি 9-10 এর বইয়ে পাবেন না, তাহলে এটা আবার ইন্টারের বই পড়তে হবে। তাহলে এখানে আবার একটা অধ্যায় যোগ হবে, সেটা হচ্ছে ইন্টারের অধ্যায়। হ্যাঁ, ঠিক আছে। একাদশ শ্রেণীর বই যোগ হবে কোনটা? বিন্যাস সমাবেশ আর হচ্ছে সম্ভাবনা। এই এই 3টা অধ্যায়ের জন্য আপনাকে ইন্টারমিডিয়েটের বই পড়তে হবে। যে কোনো একটা লেখকের বই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। না না, ইন্টারের ম্যাথ বই থেকে, ম্যাথ বই আছে দেখবেন, ম্যাথ বইয়ে বিন্যাস সমাবেশ সম্ভাবনা আছে। আচ্ছা, এই হচ্ছে টোটাল সিলেবাস, এই হচ্ছে টোটাল পড়াশোনা। এই হচ্ছে যদি আপনি এক্সট্রা প্র্যাকটিস করতে চান, তাহলে কোথা থেকে প্র্যাকটিস করবেন সবকিছু আমি বলে দিলাম। এইভাবে আপনাকে আগামী 1 বছর ম্যাথের প্রিপারেশন নিতে। এখন আপনাদের জন্য সুযোগ, আপনারা যদি কেউ কোনো প্রশ্ন করে কোনো কিছু জানতে চান, আমি আগে সেই উত্তরগুলো দিয়ে তারপরে আমরা ক্লাস শুরু করব। আজকে আমাদের লেকচার হবে লেকচার 1, সূচক। কারো কোনো প্রশ্ন থাকলে আগে প্রশ্ন করে নেন। কারো কোনো প্রশ্ন? ওকে, লেখেন লেকচার 1, সূচক। সূচক, সূচক লিখে 4টা নোট লেখেন। 4টা নোট লেখেন। নোট 1, সূচকের অঙ্কে সবাই নোট লেখেন। সূচকের অঙ্কে বেসগুলোর মাঝে
গুণ অথবা ভাগ থাকলে সূত্র হবে সূচকের অঙ্কে বেসগুলোর মাঝে গুণ অথবা ভাগ থাকলে সূত্র হবে যোগ অথবা বিয়োগ থাকলে সূত্র হবে না। সূচকের অঙ্কে বেসগুলোর মাঝে গুণ অথবা ভাগ থাকলে সূত্র হবে, যোগ অথবা বিয়োগ থাকলে সূত্র হবে না। এটা 1 নাম্বার নোট। 2 নাম্বার নোট লেখেন, এগুলো একটু লিখে রাখেন, পরে ভুলে যান আপনারা এই কথাগুলো। আচ্ছা, 2 নাম্বার নোট হচ্ছে বেসগুলোর মাঝে যোগ অথবা বিয়োগ থাকলে কমন নেওয়ার চেষ্টা করতে হবে। বেসগুলোর মাঝে গুণ অথবা ভাগ থাকলে, না, যোগ অথবা বিয়োগ থাকলে কমন নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে 1 নাম্বার নোটে বলছি গুণ অথবা ভাগ থাকলে সূত্র হবে, যোগ অথবা বিয়োগ থাকলে সূত্র হবে না। 2 নাম্বার নোটে বলছি যোগ অথবা বিয়োগ যদি থাকে তাহলে সেই অঙ্কে কমন নেওয়ার চেষ্টা করতে হবে। 3 নাম্বার নোট লেখেন। 3 নাম্বার নোট হচ্ছে ক্যালকুলেশন যখন আমরা করব, সূচকের অঙ্কে যখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন এর সময় বেসকে মৌলিক সংখ্যায় রূপান্তর করতে হবে। ক্যালকুলেশন এর সময় বেসকে মৌলিক সংখ্যায় রূপান্তর করতে হবে। ক্যালকুলেশন এর সময় বেসকে মৌলিক সংখ্যায় রূপান্তর করতে হবে। 4 নাম্বার নোট লেখেন। 4 নাম্বার নোট হচ্ছে বেজ এর হর ও লবের স্থান বিনিময় করলে, বেজ এর হর ও লবের স্থান বিনিময় করলে পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। স্যার পাওয়ারকে কি দ্বারা গুণ করতে হবে? মাইনাস মাইনাস দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে 10টা সূত্র বুঝাবো, আপনারা একটা একটা করে বুঝবেন এবং লিখে নেবেন। 1 নাম্বার সূত্র হচ্ছে বেসগুলো যদি একই হয় তাদের মাঝে গুণ থাকে, বেসগুলো একই হবে তাদের মাঝে গুণ থাকবে, তখন তাদের পাওয়ারটাকে আমরা যোগ করি। তার মানে বেস একই থাকার কারণে এটাকে আমরা একত্র করছি, এক জায়গায় করছি। বেস এ বেস এ দুইটা একই রকম বেস, এই জন্য এক জায়গায় করে নিচ্ছি। এক জায়গায় করার কারণে যখন আমরা পাওয়ারটাকে একত্র করছি তখন যোগ আকারে একত্র করি। এবার উল্টা চিন্তা করে, এখানে পাওয়ারে যোগ আছে মানে কি, বেসগুলোকে একত্র করা আছে। আমরা যদি এটাকে ভেঙে ভেঙে আলাদা করতে চাই, তো ভেঙে ভেঙে আলাদা করলে এ টু দি পাওয়ার এম, এই যোগের কারণে বেজে দিব গুণ এ টু দি পাওয়ার এম। মানে একই চিন্তা দুই ভাবে করতে হবে। যদি বেসগুলো একই হয় তাদের মাঝে গুণ থাকে, আমরা পাওয়ারটাকে যোগ করব। আবার যদি আমরা পাওয়ারে যোগ দেখি, সেই অঙ্ককে আমরা ভাঙাতে চাই, তখন আমরা পাওয়ারে যোগ দেখলে যদি এটাকে আমরা আলাদা আলাদা করে ভাঙাতে চাই, তখন আমরা বেজে গুণ দিব। যেমন ধরেন 5⁶ ইন্টু 5⁴ বেস দুইটা একই, তাদের মাঝে গুণ আছে, তাহলে আমরা এটাকে এক জায়গায় করব। তখন আমরা পাওয়ারটাকে কি লিখবো, 6+x। এই যে এরকম অঙ্কের ভিতরে আমরা এইভাবে প্রয়োগ করব। আবার ধরেন আমাদেরকে 5⁶ + x দিল, এটাকে আমাদের ভাঙানোর প্রয়োজন।
তাহলে যখন আমি পাওয়ারের যোগ দেখবো ভাঙাবো কিভাবে, 5⁶, এই প্লাসের কারণে বেজে গুণ 5⁴ এইভাবে। তাহলে বেজে গুণ থাকলে পাওয়ারের যোগ থাকলে বেজে গুণ। কখন? যখন বেজ গুলো একই হবে। আবার ধরেন এই সূত্রটা যদি গুণের জায়গায় ভাগ থাকে, 1 নম্বর নোটে আমরা কি লিখলাম, বেজ গুলোর মাঝে গুণ আর ভাগ থাকলে সূত্র হবে। তার মানে গুণের সূত্র আছে, ভাগের সূত্র আছে, যোগ বিয়োগ হলে সূত্র হবে না, তার মানে যোগ বিয়োগের কোনো সূত্র নাই। এবার ভাগ হলে আমরা কি করব, বেজ দুটো একই হলে তাদের মাঝে ভাগ থাকলে আমরা পাওয়ারটাকে বিয়োগ করে দিই। তার মানে এটাকে আর এটাকে একত্র করছি, পাওয়ারটাকে বিয়োগ করে দিচ্ছি। আবার যদি এরকম পাওয়ারে বিয়োগ দেখি তাহলে আমরা কি করব, a⁴n, পাওয়ারে মাইনাস থাকলে ভাগ, a⁴n ভাগ করি। তাহলে বেস গুলো একই হলে তাদের মাঝে গুণ থাকলে পাওয়ারে যোগ থাকলে বেজে গুণ। বেস গুলো একই হলে তাদের মাঝে ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ থাকলে বেজে ভাগ। যেমন এটার উদাহরণ কি হবে, ধরেন 6⁻³ ডিভাইডেড বাই 6⁻y। তাহলে খেয়াল করে দেখেন এখানে বেস দুইটা একই, তাদের মাঝে ভাগ সম্পর্ক। তাহলে আমরা বেসটাকে এক জায়গায় নিলাম, এবার পাওয়ারটাকে আমরা বিয়োগ আকারে প্রকাশ করি, এই যে 3 - y। আমরা যদি এই পাওয়ারে মাইনাস দেখি তখন এটাকে ভাঙবো কিভাবে, 6⁻³ এই যে পাওয়ারে মাইনাস থাকলে বেস ভাগ হবে 6⁻y। এই প্রসেসটা ভালো করে যদি আপনি শিখে নেন অঙ্ক করতে আপনার সুবিধা হবে, নাহলে অঙ্কের সময় আপনার প্রবলেম হবে। সবাই দেখে নেন 1 নম্বর আর 2 নম্বর সূত্রগুলো একটু ভালো করে বুঝবেন, অঙ্ক করতে অসুবিধা হবে না। সূত্রে বোঝার সময় যদি তাড়াহুড়া করেন, না বুঝে যদি অঙ্কে চলে যান, অঙ্ক করতে অসুবিধা হবে। ওকে, এবার আমরা শিখবো বেস সমান না হয়ে যদি পাওয়ারটা সমান হয়, এরকম পাওয়ার সমান, তখন এই পাওয়ার দুটো সমান হওয়ার কারণে এটাকে আমরা এক জায়গায় নিব। এখন দেখেন এদের মাঝখানে গুণ আছে, আমরা এদেরকে গুণ আকারে নিব। যদি এদের মাঝখানে ভাগ থাকতো a⁴m ডিভাইডেড বাই b⁴m, তাহলে এদেরকে আমরা ভাগ আকারে নিব। ঠিক আছে? কেন? ধরেন এদের মাঝখানে গুণ আছে, আপনি গুণের পরিবর্তে কি নিতে চাইতেন, ভুল করলে যোগ নিতেন। এখানে যোগ যদি আসতো, ধরেন আপনি এটাকে যদি এইভাবে লিখতেন a+b⁴n, আপনি তো একটু আগেই শিখছেন যে কোন সূত্রে বেসগুলোর মাঝে যোগ বিয়োগ আসবে না। তা আপনি যদি এই গুণের কারণে এখানে যোগ দেন, তাহলে আপনার ওই কথাটার বরখেলাপ হবে যে সূত্রে যোগ বিয়োগ চলে আসবে বেজের মাঝখানে। বেজের মাঝখানে কোন সূত্র প্রয়োগ করলে বা কোন সূত্রে বেজে যোগ বিয়োগ আসবে, কোন সূত্রে আপনি এরকম সূত্রই পাবেন না যে বেজে যোগ বিয়োগ আসবে। তাহলে আপনি কি করতে পারতেন এখানে ভুল করলে, এই যে বেসগুলোর মাঝে গুণ আছে এর জন্য আপনি এখানে যোগ দিতে পারতেন, এরকম যোগ দিতে পারতেন। কিন্তু যদি আপনার মাথায় থাকে যে বেজে তো যোগ বিয়োগ হবে না সূত্র ফেললে, তখন আপনি এই ভুলটা করবেন। আচ্ছা, যোগ না দিলে আপনি কি দিবেন, গুণের কারণে নিশ্চয়ই বিয়োগ দিবেন না, তাহলে বাকি থাকলো গুণ আর ভাগ। গুণের কারণে নিশ্চয়ই আপনি ভাগ দিবেন না, তাহলে বাকি থাকলো কি, গুণ। তার মানে গুণ থাকলে গুণ করবেন, ভাগ থাকলে ভাগ করবেন। না হলে কি হয়, এই জিনিসগুলো আমাদের পরীক্ষার হলে ভুল হয়। আমরা কি করি, ও গুণ থাকলে তো যোগ হয়, তখন এই গুণের পরিবর্তে যখনই যোগ দিয়ে দেই সূত্রটা ভুলভাবে প্রয়োগ হয়, অঙ্ক ভুল হয়েছে।
তাহলে বেস গুলো যখন একই ছিল, খেয়াল করেন, বেস গুলো যখন একই ছিল তাদের মাঝে গুণ থাকলে পাওয়ার যোগ, আর যখন আমি দেখলাম পাওয়ার গুলো সেম তখন বেস গুলো গুণ থাকলে গুণ, ভাগ থাকলে ভাগ। আবার উল্টা প্রয়োগও তো শিখাইছি, আলাদা আলাদা বেস গুণ অবস্থায় আছে, তাদের উপরে একটা পাওয়ার আছে, তার মানে কি এই পাওয়ারটা এ এর উপরেও আছে, এই পাওয়ারটা বি এর উপরেও আছে। এই যেখানে এ বি টু দি পাওয়ার এম, মানে এ এর পাওয়ারেও এম, বি এর পাওয়ারেও এম, আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা বেজের পাওয়ারে এম আছে। প্রয়োগ করবেন কিভাবে? ধরেন এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 ইন্টু 5 টু দি পাওয়ার 6। এই যে আমরা দেখতে পাচ্ছি এর পাওয়ার সমান, তাহলে এটাকে আমরা এক জায়গায় নিব, এরা গুণ অবস্থায় আছে, এদেরকে লিখবো এক্স ইন্টু 5 টু দি পাওয়ার 6। আবার কোন অঙ্কে যদি আমরা এরকম পাই যে এক্স ইন্টু 5 টু দি পাওয়ার 6, তাহলে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 6 5 টু দি পাওয়ার 6। এখন অঙ্কের প্রয়োজনে আপনি ব্যবহার করবেন, অঙ্কে এখান থেকে এটা চাইলে আপনি এটা করবেন, এটা থেকে এটা চাইলে আপনি এভাবে প্রয়োগ করবেন। প্রয়োগ কি কিভাবে করা যায় এটা আমাদের শিখে থাকতে হবে। যেমন এখানে খেয়াল করেন, এখানে উদাহরণটা কি হতে পারে? এখানে হতে পারে হচ্ছে 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5। তাহলে বলেন বেস সমান না পাওয়ার সমান? পাওয়ার সমান, তাহলে বেস গুলো ভাগ অবস্থায় আছে, আগে ভাগ অবস্থায় লিখে পুরোটার পাওয়ারে আমরা দিতে পারি 5। আবার কোন অঙ্ক যদি এরকম থাকে 3 বাই এক্স টু দি পাওয়ার 5, আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 5। এই যে এখানে পাওয়ার গুলো একই রকম হলে সূত্রকে কিভাবে প্রয়োগ করব, আর এর আগে ছিল বেস গুলো একই হলে তাকে সূত্রে কিভাবে প্রয়োগ, উঠায় না। এরপরের সূত্র কি? তাই কোথাও যেন বসে থাকতেছে। আচ্ছা,
5 নম্বর সূত্র হচ্ছে আহ, একটা বেস থাকবে, বেজের একটা পাওয়ার থাকবে, এই পুরোটার পাওয়ারে আবার একটা পাওয়ার থাকবে। বেস পাওয়ার পুরোটার উপরে আবার একটা পাওয়ার, এরকম যদি থাকে, ধরেন এটা এরকমও থাকতে পারতো, a⁴n থেকে এই পুরোটার পাওয়ারে m থাকতে পারতো, মানে এরা নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করতে পারতো। এরকম বেস পাওয়ার পুরোটার উপরে পাওয়ার থাকলে পাওয়ার আর পাওয়ার গুণ হয়। বেস পাওয়ার পুরোটার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়। এখন যদি আমরা উল্টা চিন্তা করি যে পাওয়ার পাওয়ার গুণ থাকলে সেটাকে আমরা কিভাবে ভাঙাতে পারি, তখন আমাদের এটা এইভাবে চিন্তা করতে হবে যে একটা বেস, এই যে পাওয়ার পাওয়ার গুণ অবস্থায় আছে, এর মধ্যে একটাকে দিব বেজের পাওয়ার, এবার পুরোটার উপরে আর একটা পাওয়ার নিব। তার মানে পাওয়ার পাওয়ার গুণ অবস্থায় থাকলে তাকে ভাঙালে পাওয়ারের উপরে পাওয়ার আকারে প্রকাশ করা যায়। যেমন এটাকে এভাবে লিখতে পারতাম, a⁴n পুরোটার পাওয়ার হচ্ছে m। যেমন ধরেন 5⁵ তার পাওয়ার m, ধরেন y, এরকম। তাহলে বেস 5 তার পাওয়ার 3 তার পাওয়ার y, এটাকে আমরা এভাবেও লিখতে পারি 5⁻y তার পাওয়ার 3। এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। আর এইটাকে বা এটাকে দুটাকে আমরা এভাবে লিখতে পারি পাওয়ার পাওয়ার গুণ, মানে 3y। তার মানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হবে। এখন কোন একটা অঙ্কে যদি আমাকে এইটা ভাঙানোর প্রয়োজন পড়ে, যে 5⁻3y এটাকে ভাঙাতে হবে, তখন আমরা এটাকে এভাবে লিখবো 5⁻3 পুরোটার পাওয়ার হচ্ছে y। এটাকে আমরা এভাবে লিখবো 5⁻y পুরোটার পাওয়ার হচ্ছে 3। তার মানে এইটাকে যেমন আমরা এইভাবে লিখতে পারি, এইটাকে ভেঙে আমরা এইভাবে লিখবো। দেখেন একটা সূত্র উভয় দিক থেকে শিখতে হবে, কখনো এটা থেকে এটা লিখতে হবে, কখনো এটা থেকে এটা লিখতে হবে, দুই ভাবেই যেন আপনি লিখতে পারেন সেই ব্যবস্থা আপনার করতে হবে। স্যার উঠায় নেন সবাই। কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু প্রশ্নগুলো করে নিয়েন, স্যার কারণ এটা কি 5 নম্বর সূত্র না 4 নম্বর? 5 নাম্বার। এখানে তো 3 আর 4 ছিল, দুটো সূত্র, এর আগে তো দুটো দুটো করে শিখাইছি। 1 2 3 4, এটা 5। ওকে, এবার দেখেন 6 নাম্বার সূত্র। এটা কি? যে কোনো বেজের পাওয়ার 0 হলে তার মান হচ্ছে 1। তার মানে 1 মানে হচ্ছে যে কোনো বেজের পাওয়ার 0। তাহলে ধরেন 5⁻0 আমরা 1 লিখতে পারবো, আবার 1 কে আমরা লিখতে পারবো 6⁻0। 1 মানে কি? যে কোনো বেজের পাওয়ার 0, 5⁻0 হলে 1, 6⁻0 হলেও 1। যে কোনো বেজের পাওয়ার 0 হলে তার মান হচ্ছে 1। এটা 6 নাম্বার সূত্র, লিখে নেন, এটা আপনারা পারেন, সমস্যা নেই। 7 নাম্বার সূত্রে কি শিখবো?
পাওয়ারে এরকম মাইনাস থাকলে আমরা কি করব? 4 নাম্বার নোটে আমরা শিখে আসছি, 4 নাম্বার নোটে বেজের হরলবের স্থান বিনিময় করলে পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করতে হয়। তো যখন আমরা দেখবো এরকম পাওয়ারে মাইনাস, আমরা কি করব? এই বেসটার পজিশন চেঞ্জ করব। লবে থাকলে এটাকে হরে লিখবো, হরে থাকলে লবে লিখবো। তো খেয়াল করে দেখেন, এই বেসটা হচ্ছে এ, এর পাওয়ারে -1 ছিল, যেহেতু আমি একে লব থেকে হরে নিয়ে আসছি, একে মাইনাস দ্বারা গুণ করলে হবে +1। ওপরে কিছু নাই, তার মানে ওপরে হবে 1, এটা হবে 1/a। তার মানে a ইনভার্স 1 সমান সমান 1/a। যেমন ধরেন 5 ইনভার্স 7, এটা কি লিখবো? তাহলে যেহেতু 5 এর পাওয়ারে মাইনাস আছে, 5টাকে নিচে নিয়ে আসবো, এটা লবে আছে হরে নিয়ে আসবো। এই যে লব থেকে হরে নিয়ে আসলাম, পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করলে হবে 7। তাহলে ওপরে কি থাকবে? 1। যেহেতু কিছু নাই এই জন্য 1, কিছু থাকলে সেটা হবে। যেমন ধরেন 6 ইনভার্স 4 আর 4 ইনভার্স 5, এরকম আছে। তাহলে এবার কিভাবে ভাঙাবো? এই যে লবে আছে হরে নিয়ে আসবো, পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ, হরে আছে লবে নিয়ে যাব, পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ। দেখেন উদাহরণগুলো ভালো করে খেয়াল করেন, বুঝছেন কিনা? আমার পাওয়ারে মাইনাস থাকলে আমি বেজের পজিশন চেঞ্জ করব। বেজের পজিশন চেঞ্জ করলে কি হয়? লব থাকলে হরে যাবে, হর থাকলে লবে যাবে। তাহলে লব থাকলে যখন হরে যাবে, তখন পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করতে হবে, কারণ লব হর থেকে কি বলে, বেজ লব থেকে হরে গেলে পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করতে হয়। বেজ হর থেকে লবে গেলে পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করতে হয়। বেজের হরলবের স্থান বিনিময় হলে পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করতে হয়। আমি এটা আপনাদের 4 নাম্বার নোটে লিখে দিচ্ছি, খেয়াল করে দেখেন। যেমন ধরেন এরকম আছে 1/5 টু দি পাওয়ার 6। এখন অঙ্কের প্রয়োজনে এই যে বেস 5, এটাকে হর থেকে লবে নিতে হবে। তখন কি করবেন? এই পাওয়ারটাকে মাইনাস দ্বারা গুণ করবেন। এই যে এভাবে প্র্যাকটিস করতে হবে জিনিসগুলো, যে আসলে কিভাবে সূত্রটা প্রয়োগ হয়। আপনি যদি সূত্রের প্রয়োগগুলো বুঝেন, তাহলে আপনার অসুবিধা হবে না। যেমন দেখেন এরকম আছে হয়তো যে 7/8, এটার পাওয়ার হচ্ছে -3/4, ধরেন এরকম আছে। তা আপনি কি করবেন? এই যে পাওয়ারে মাইনাস আছে, আপনি এখানে হরলবের স্থান, যেহেতু পুরোটার পাওয়ারে মাইনাস আছে, পুরোটা ব্র্যাকেট দিয়ে পাওয়ারে মাইনাস আছে, হরকে লবে লিখবেন, লবকে হরে লিখবেন। এই যে হরলবের স্থানটা চেঞ্জ করছেন না, হরলবের স্থান বিনিময় করলে পুরোটার পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করতে হয়, তাহলে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে হবে 3/4। এই যে হরকে লবে নিবেন, লবকে হরে নিবেন, হরলবের স্থান বিনিময় করবেন। যেভাবে আপনি চিন্তা করেন না কেন, হরলবের স্থান বিনিময় হবে পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ। সবাই উদাহরণগুলো সহ দেখে নেন। এটা 6 নাম্বার সূত্র, এটা 7 নাম্বার সূত্র। এটা হচ্ছে 7 নাম্বার সূত্র, অর্থাৎ মাইনাস পাওয়ারের প্রয়োগ। সবাই একটু দেখে নেন।
আচ্ছা, এরপরে আমরা শিখবো হচ্ছে রুটের সূত্র এম রুট ওভার এ টু দি পাওয়ার এন, এই পুরোটার পাওয়ার হচ্ছে পি। যখন আপনি দেখবেন কোন বেজের পাওয়ারে রুট আছে তখন আপনি বুঝবেন এটা হচ্ছে তখন আপনি বুঝবেন এটা মানে হচ্ছে পাওয়ারে ভগ্নাংশ, রুট মানে হচ্ছে পাওয়ারে ভগ্নাংশ। তো পাওয়ারে যদি আপনি ভগ্নাংশ দিতে চান তার আগে আপনাকে বেজ লিখতে হবে। তো আপনি যখন কোনো অঙ্কে রুট দেখবেন সবার আগে তার বেজ লিখবেন, দিয়ে পাওয়ারটাকে দুই অংশে ভাগ করবেন, একটা লব অংশ একটা হর অংশ। এরপরে এই যে বেজটা লিখবেন, বেজের পাওয়ার পজিশনে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে লবে লিখবেন, আর রুটের পাওয়ার পজিশনে যে সংখ্যাটা থাকবে তাকে হরে লিখবেন। এটা হচ্ছে রুট ভাঙানোর নিয়ম। যেমন দেখেন 5√3, 4, 6, ধরেন এই রুটটা আপনাকে ভাঙাতে বলছে। আপনি সবার আগে এর বেজ লেখেন 3, এরপরে এই 3 পাওয়ারে 4 আছে 6 আছে এটাকে গুণ করে আপনি লবে লেখেন, আর রুটের পাওয়ারটাকে আপনি হরে লেখেন, এই যে এইভাবে। ঠিক আছে, ধরেন আপনাকে বলা হলো 7√5, তখন কি করবেন? বেজ লিখবেন 5। এবার এই পাওয়ারে কিছু নাই, এই পাওয়ারে কিছু নাই, তাহলে পাওয়ারে কিছু না থাকলে উপরে 1, পাওয়ারে কিছু না থাকলে 1 হয়, আর নিচে হবে 7। এই যে এরকম প্রত্যেকটা ক্যালকুলেশন ভালো করে দেখেন। আচ্ছা, এরপরে হচ্ছে √7⁵, কারণ এরকম আছে, তাহলে বেজ লেখেন 7, এখানে 5 আছে এখানে কিছু নাই, তাহলে 5 × 1 5। আর এই যে রুটের পাওয়ারটা যখন কিছু না থাকে সেখানে 2 থাকে, রুটের পাওয়ারে কোনো কিছু না থাকলে 2 থাকে। তাহলে যদি আমরা এরকম দেখি √6, তাহলে প্রথমে বেজ লিখবো 6, এই পাওয়ারে কিছু নাই উপরে 1, এই রুটের পাওয়ারে কিছু নাই নিচে 2। এই জন্য আমরা বলি রুট মানে হচ্ছে হাফ। আসলে রুটকে ভাঙালে পাওয়ারে 1 আসে পাওয়ার থেকে, আর রুটের পাওয়ার থেকে 2 আসে, এভাবে হয় রুটের মান হাফ। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। উঠায় নেন সবাই। হুম, উঠায় নেন সবাই। স্যার, 6 নাম্বার সূত্রটা আবার একটু বুঝিয়ে দেন। 6 নম্বর সূত্র হচ্ছে যে কোনো বেজের পাওয়ার 0 হলে তার মান 1। স্যার 8 নাম্বারটা তুলিনি আরেকবার। হ্যাঁ স্যার। আপনাদের আজকের কাজ হচ্ছে
এই যে প্রথমে যে আমি 4টা নিয়ম বা নোট লিখে দিছি, আর এই যে 10টা সূত্র ব্যাখ্যা করে দিব, এই 10টা সূত্র আর 4টা নোট, এইটা আগে ভালো করে শিখবেন। এর সাথে আমি হয়তো 10-12টা অঙ্ক আজকে করে দিব। আজকে অঙ্কটা ইম্পর্টেন্ট, আজকে প্রথম দিন ক্লাস, তো আগে বেসিক শেখার অভ্যাস করেন। এই বেসিক গুলো প্র্যাকটিস করবেন। আমি যেভাবে প্রত্যেকটা সূত্রকে ব্যাখ্যা করে দিচ্ছি, নিজের মতো করে জিনিসগুলোকে আগে ভালো করে বুঝে অভ্যস্ত হবেন। অভ্যস্ত হওয়ার পরে যে 10-12টা অঙ্ক দিবে এগুলো করবেন, আর কিছু করবেন না। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী ক্লাসে আমি সূচকের বাকি অংশ আর লগ শিখাই দিব। সূচক আর লগ হচ্ছে সিকোয়েন্সের ক্লাস, মানে আপনি সূচক না শিখলে লগ বুঝবেন না। তো সূচক আর লগ যখন আমি নেক্সট ক্লাসে শেষ করে দিব, এর পরে আপনারা সূচক লগ কোথা থেকে প্র্যাকটিস করবেন সেটা তো ক্লাসের শুরুতেই বলে দিছি। ওই জায়গাগুলো ধরে ধরে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদের ম্যাক্সিমাম অঙ্ক সমাধান হয়ে যাবে। হ্যাঁ, কিছু অঙ্ক সমাধান হবে না। যখন এগুলো রিপিট ক্লাস হবে তখন একটা একটা করে ক্লাস আবার রিপিট করবেন। যেগুলো প্রবলেম থাকবে আমাকে ক্লাসে বলবেন, আমি সমাধান করে দিব। অথবা একটু অপেক্ষা করবেন, আমরা পরীক্ষার আগে আগে, মেইন পরীক্ষার আগে আগে সমাধান ক্লাস নিব। সেই সমাধান ক্লাসে আপনার যা প্রবলেম সেগুলো বললে সমাধান করে দিব। ঠিক আছে, একটা প্রসেস ফলো করে আপনারা ক্লাস করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। না হলে দেখবেন যে আপনারা বিরক্ত হবেন। আচ্ছা, এবার হচ্ছে 9 নাম্বার আর 10 নম্বর সূত্র। সমান চিহ্নের উভয় পাশে যদি এরকম বেস দুইটা সমান হয়, তাহলে অঙ্ক থেকে বেসটা বাদ যাবে। তাহলে তখন কি থাকবে? পাওয়ার থাকবে। তখন পাওয়ার দুইটা সমান হবে। তাহলে আমরা বলতে পারি সমান চিহ্নের উভয় পাশে বেস সমান যদি হয় তাহলে পাওয়ারও সমান। আবার যদি সমান চিহ্নের উভয় পাশে পাওয়ার দুইটা সমান হয়, এরকম পাওয়ার দুইটা সমান হয়, তাহলে অঙ্ক থেকে পাওয়ারটা বাদ যাবে, থাকবে বেস। তখন আমরা বলতে পারবো বেস দুইটা সমান। তার মানে সমান চিহ্ন বা সমাধানের যে অঙ্কগুলো সেখানে আমরা কি করব? হয় এরকম বেস সমান করে বেস বাদ দিব, নাহলে এরকম পাওয়ার সমান করে পাওয়ার বাদ দিব। যেটা সমান করব সেটা অঙ্ক থেকে বাদ যাবে। তাহলে বেস সমান হলে পাওয়ার থাকবে, তখন আমরা বলবো পাওয়ার দুইটা সমান। পাওয়ার সমান হলে পাওয়ার বাদ দিব, তখন আমরা বলবো বেস দুইটা সমান। এই জন্যই বলা হয় বেস সমান হলে পাওয়ার সমান, পাওয়ার সমান হলে বেস সমান। উঠায় নেন সবাই। এবার 4টা নোট আর 10টা সূত্র, 5 মিনিট সময় নিয়ে একটু রিভিশন দেন। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, তারপরে আমরা অঙ্ক শুরু করব। আপনারা বেসিক অঙ্ক শেখার সময় বেসিক যত ভালোভাবে শিখবেন, দেখবেন অঙ্ক করার সময় বিষয়গুলো আরো অনেক ইজি মনে হবে।
স্যার, 1 নম্বর নোটে আছে হচ্ছে বেসগুলোর মাঝে গুণ অথবা ভাগ থাকলে সূত্র হবে, হুম, আর যোগ অথবা বিয়োগ থাকলে সূত্র হবে না। মানে এটার মানে কি, সূত্র বলতে কোন সূত্রগুলো বুঝাইছে? এতক্ষণ যে সূত্রগুলো শিখলেন, আচ্ছা। এই 10টা সূত্রে খেয়াল করে দেখেন কোন সূত্রে বেসগুলোর মাঝে যোগ অথবা বিয়োগ নেই, গুণ আছে অথবা ভাগ আছে। নেই। হ্যাঁ। দেখেন, ভালো করে 4টা নোট পড়েন, 10টা সূত্র পড়েন, ভালো করে আগে নিজেরা পড়েন। এখন এতক্ষণ তো আমি শিখালাম, এবার নিজেদের মতো করে একটু পড়েন। তখন আমি যখন অঙ্ক করে দিব তখন আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, এখন দেখেন কয়েকটা অঙ্ক দেখেন, বোঝার চেষ্টা করেন। 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স। দেখেন বেস গুলো একই, পাওয়ার গুলো একই, কিন্তু বেস গুলোর মাঝে যোগ আছে। গুণ অথবা ভাগ থাকলে আমরা সূত্র বসাতে পারতাম, কিন্তু যোগ থাকলে তো সূত্র হয় না। তাহলে বেস গুলোর মাঝে যোগ অথবা বিয়োগ থাকলে কি করতে হয়? কমন নিতে হয়। যেমন আমরা এখানে কমন নিব, 4 টু দি পাওয়ার এক্স থাকবে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, 4 টু দি পাওয়ার এক্স ইন্টু। এবার দেখেন বেস গুলো একই, তাদের মাঝে গুণ আছে, তাহলে পাওয়ার যোগ হবে, এখানে হবে x+1। এখন আমরা কি শিখছি? একটা নোট শিখছি না, ক্যালকুলেশনের সময় বেসকে মৌলিক সংখ্যায় নিতে হবে। দেখেন এই বেসটা কিন্তু মৌলিক সংখ্যা না, তাহলে আমরা 4 কে লিখতে পারি 2 স্কোয়ার। এই পাওয়ার দ্বারা আগের পাওয়ারটা গুণ হবে, 2x+2। তাহলে প্রথমে যোগ বা বিয়োগ থাকার কারণে কমন নিলাম, তারপরে সূত্র পড়লো বেস গুলো একই, তাদের মাঝে গুণ থাকলে পাওয়ার যোগ, তারপরে বেসটাকে আমরা মৌলিক সংখ্যায় নিয়ে নিলাম। এই হচ্ছে অঙ্ক করার প্রসেস। যে নোট গুলো পড়ছেন, যে সূত্রগুলো পড়ছেন, আপনার কোনো অঙ্ক এর বাইরে যাবে না। যেমন ধরেন 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার এক্স। এই যে এখান থেকে আপনি 2 টু দি পাওয়ার এক্স কমন নিলে থাকবে হচ্ছে 4, আগের মতো কমন নিলে। তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 4 মানে হচ্ছে 2 স্কোয়ার। বেস দুইটা একই, তাদের মাঝে গুণ থাকলে পাওয়ারটা যোগ হবে, তার মানে এটা হবে 2 টু দি পাওয়ার এক্স+2। এই যেটা অ্যান্সার। তার মানে বেস গুলো একই হলে তাদের মাঝে গুণ থাকলে পাওয়ার যোগ,
বেসগুলোর মধ্যে যোগ থাকলে আমরা কমন নিব। এখানে টু টু দি পাওয়ার এক্স কমন নেওয়াতে 1 + 1 + 1 + 1 এই যে 4 এসছে, এভাবে কমন নিবেন। যেমন ধরেন যদি এরকম থাকে 5 to the power n + 2 + 35 × 5 to the power n - 1 5 to the power n × 4, ধরেন এরকম আছে কোন। এখন আমি যদি এই যে বেসগুলোর মাঝে যোগ দেখতে পাচ্ছি, এর জন্য কমন নেওয়ার চেষ্টা করি। এখানে বেসগুলো একত্র করা আছে, এখানে বেসগুলো একত্র করা আছে। ওই যে সূত্রে আমরা শিখছি বেসগুলো একত্র করলেই তো পাওয়ারে যোগ বিয়োগ আসে। তাহলে আমরা প্রথমে কি করবো, এরকম পাওয়ারে যোগ বিয়োগ দেখলে এটাকে ভেঙে নিই, ভেঙে ভেঙে দেখবো এখানে কি কি আছে। যেমন এখানে আছে 5 to the power n × 5², এখানে আছে 35 ইন্টু, এখানে আছে 5 to the power n/5। এই যে পাওয়ারে যোগ থাকলে বেজে গুণ হয়, পাওয়ারে বিয়োগ থাকলে বেজে ভাগ হয়। আমি পাওয়ারে যোগ বিয়োগ দেখে বেসগুলোকে আগে ভেঙে নিলাম। নিচে আছে 5 to the power n × 4। দেখেন এই 5 দ্বারা এই 35-কে কাটলে 7 থাকে। আচ্ছা, এখন এই যে যোগ চিহ্ন দেখে আমরা ভাঙলাম, কমন নেই। এই যোগ চিহ্নের উভয় পাশে কি কি কমন? 5 to the power n, এখানে থাকবে 25 যোগ এখানে থাকবে 7, নিচে থাকবে 5 to the power n × 4। এই যে 5 to the power n 5 to the power n কাটা, 25 যোগ 7 32, নিচে হচ্ছে 4। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে 8। দেখেন এই যে বেসগুলোর মাঝে যোগ বিয়োগ দেখে আমরা কমন নিচ্ছি, এই টাইপের অঙ্কগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। একটা বিয়োগের অঙ্ক দেখাই, 9 × 2 to the power n - 2 × 2 to the power n-, এই যে এবার বেসগুলোর মাঝে মাইনাস আছে। তাহলে আমরা প্রথমে কি করব, আগে এটাকে ভাঙাবো। 2 to the power n/2, কাটাকাটি করলে কি থাকবে? এই যে 2 to the power n কমন, 9 - 1, এই যে 2 to the power n, এখানে হবে 8, 2 to the power n, 8 মানে 2³ বেস দুইটা একই, তাদের মাঝে গুণ থাকলে পাওয়ার যোগ। 4টা অঙ্ক শিখাই দিলাম যেখানে বেসগুলোর মাঝে যোগ অথবা বিয়োগ থাকলে প্রত্যেকটা অঙ্কে আমরা কি চেষ্টা করছি, কমন নেওয়ার চেষ্টা করছি। কমন নেওয়ার আগে যদি আমরা এরকম মানে একাধিক সংখ্যা এক জায়গায় দেখছি, পাওয়ারে যোগ বিয়োগ দেখছি, সেখানে সেখানে দেখেন আমরা সেগুলোকে ভেঙে নিচ্ছি। এই যে একটা প্রসেস, এই প্রসেসটা যখন আপনি শিখবেন, যে কোনো ধরনের সংখ্যা দিলে আপনি অঙ্কটা সমাধান করতে পারবেন। সবাই 4টা অঙ্ক ভালো করে দেখেন। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। হুম। আহ,
আবার কি উঠানো হয়েছে? জি স্যার। জি স্যার। এরপরে আমরা বেসিক ক্যালকুলেশনের কিছু অঙ্ক করব। যেমন ধরেন 27/125, তার পাওয়ার হচ্ছে -2/3। তাহলে পাওয়ারে মাইনাস থাকলে আমরা কি করতে বলছিলাম? হরকে লবে নিব, লবকে হরে নিব। এই যে হর ও লবের স্থান বিনিময় করলে পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, থাকবে 2/3। প্রথমে আমরা মাইনাস পাওয়ারের কাজ করব। এবার ক্যালকুলেশনের সময় বেসগুলোকে মৌলিক সংখ্যা বানাতে হবে। এটাকে লিখবো 5 এর উপরে কিউব, এটাকে লিখবো 3 এর উপরে কিউব, এই যে পুরোটার উপরে কিউব, ইন্টু 2/3। কাটাকাটি করলাম, 5 স্কোয়ার 25, 3 স্কোয়ার 9। এই যে আলাদা আলাদা বেজের উপর পাওয়ার থাকলে এই পাওয়ারটা 5-এর উপরেও আছে, এই পাওয়ারটা 3-এর উপরেও আছে, দুই জায়গায় বসায় দিলাম। দেখেন, তাহলে প্রথমে মাইনাস পাওয়ার ভ্যানিশ করার জন্য হরলবের স্থান বিনিময় করলাম, ক্যালকুলেশন করার সময় বেসগুলোকে মৌলিক সংখ্যা বানালাম। এবার হচ্ছে 6 নম্বর, 64 টু দি পাওয়ার 2/3, 625, তার পাওয়ার হচ্ছে হাফ, সমান সমান 3k। স্বাভাবিক এই অঙ্কে আমাকে কে এর মান বের করতে বলবে, তো কে এর মান বের করার জন্য আমি কি করব? এই সংখ্যাগুলোকে ভাঙানোর চেষ্টা করব। এই যে ক্যালকুলেশন বা ভাঙানোর চেষ্টা করলে আপনি বেসটাকে মৌলিক সংখ্যায় নিয়ে আসার চেষ্টা করবেন। যেমন 64 হচ্ছে 2 এর পাওয়ার 6, তার সাথে আগের পাওয়ারটা গুণ হবে, পাওয়ার পাওয়ার গুণ হয়। 625 হচ্ছে 5 এর পাওয়ার 4, তার সাথে হাফ গুণ হবে, সমান সমান 3k। এখানে কাটাকাটি করলে আসবে 2, এখানে কাটাকাটি করলে আসবে 2। তাহলে 2 এর পাওয়ার 4 মানে 16, 5 এর পাওয়ার 2 মানে 25, সমান সমান 3k। তাহলে কে এর মান কি আসলো? 41/3। এই তিনটা পাশে আসলে ভাগ হবে। এই যে ক্যালকুলেশন যখনই আমরা করছি বেসগুলোকে মৌলিক সংখ্যায় নিয়ে আসছি, এই বেসিকটা মাথায় রাখতে হবে। আপনারা যদি ভুলে না যান এই জন্য আমি নোট আকারে লিখেও দিচ্ছি। ঠিক আছে, ক্যালকুলেশনের সময় বেসকে সবসময় মৌলিক সংখ্যা মানে। একটা সরল টাইপের ক্যালকুলেশন দেখেন, মানে সব ধরনের ক্যালকুলেশন প্র্যাকটিস করতে হবে, পরীক্ষায় যেটা আসে। এই তো সরল অঙ্কে আমরা প্রথমে কার কাজ করি? ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি। 2 থেকে 3 বিয়োগ করলে হবে -1, এটার ব্র্যাকেট দিয়ে -3, তার উপরে দিয়ে -2। দেখেন, এখানে যে কাজটা করছেন, আলাদা আলাদা বেজের উপরে পাওয়ার থাকলে এর উপরেও পাওয়ার দিচ্ছেন, এর উপরেও পাওয়ার দিচ্ছেন। এখানেও সেম জিনিসটা আছে, দেখেন এই বেজের উপরেও পাওয়ার, এই বেজের উপরেও পাওয়ার। তাহলে এখানে আমরা যেটা করতে পারি, এটার উপরেও -2 দিতে পারি, এটার উপরেও -2 দিতে পারি। না, না কিছু লাগবে না, সমস্যা নেই। কাজ শেষ হয়ে যাবে আর 5-7 মিনিট। তাহলে আলাদা আলাদা বেজের উপরে পাওয়ার ছিল, এই পাওয়ারটাকে আমি এর উপরেও দিলাম, এই পাওয়ারটাকে আমি এর উপরেও দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন পরের লাইনে আমাদের কি আসে? পাওয়ার পাওয়ার গুণ হবে, তাহলে এটা আসবে 5 স্কোয়ার, পাওয়ার পাওয়ার গুণ হবে, এটা হবে -1 এর পাওয়ার 6। তাহলে -1 এর উপরে পাওয়ার 6 করলে 1 হয়, এটার মান 1, আর এটার মান 25। তাহলে 25 গুণন 1, 25 সমান সমান 5। এই যে -1 এর পাওয়ার 6, মাইনাসের উপরে জোড় সংখ্যক পাওয়ার হলে প্লাস, আর 1 এর পাওয়ার যাই হোক মান 1। তাহলে এটার মান 1 আসবে, আর এখানে 25 আসবে। 1 গুণন 25 25, 30 থেকে 25 বিয়োগ করলে 5। এই যে ক্যালকুলেশন টাইপের অঙ্ক আসলে এরকম বেসিক ক্যালকুলেশন আসতে পারে, এরকম সরল আসতে পারে, উঠায় না।
স্যার সাইডে ওইটা কি লিখছেন স্যার? -1 এর পাওয়ার 6 হলে কত হবে এটা দেখাইছি। সবার কি উঠানো শেষ? জি স্যার। না স্যার, 1 মিনিট। স্যার কমপ্লিট। এবার আমরা কিছু রুটের অঙ্ক শিখব। রুটের অঙ্ক শিখব। দেখেন, 3√3 ইন্টু 3√4, এই পুরোটার পাওয়ার হচ্ছে 6। তাহলে এখানে ব্যাপারটা কি হয়েছে, আলাদা আলাদা বেজ আছে, তার পাওয়ারে 6 আছে। তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এটার পাওয়ারেও 6 ইন্টু এইটার পাওয়ারেও 6। এই দেখেন, এই প্রয়োগটা কিন্তু আমি অনেকবার করলাম, 3-4টা অঙ্কে করলাম। তো আপনি যখন আলাদা আলাদা বেজের উপর পাওয়ার দেখবেন, এই পাওয়ারটাকে আলাদা আলাদা করে প্রত্যেকটা বেজের উপর দিয়ে দিবেন। আবার খেয়াল করেন, গুণ যেন থাকে, ভাগ যেন থাকে। যোগ বিয়োগ থাকলে আবার এই কাজ করেন না, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে। যোগ বিয়োগ থাকলে কোনো সূত্রের মতো চিন্তাই করবেন না। এ বি টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এম, আমাদের 3 নাম্বার সূত্র। তো সূত্র কেন চিন্তা করছি, কারণ বেজের মাঝে গুণ আছে। গুণ অথবা ভাগ থাকলে সূত্র হবে, যোগ বিয়োগ থাকলে সূত্র হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 এর পাওয়ার 6/3। এই যেটাকে আমরা লিখতে পারি 4, তার পাওয়ারে আছে 6 আর রুটের পাওয়ারে আছে 3। আমরা রুট ভাঙানো একটু আগে শিখছি। তাহলে 3² 9, 4² 16। এই যে অ্যান্সার হচ্ছে 144। যেমন ধরেন 3√3√a⁴। এখানে যেমন আলাদা আলাদা রুট দিছে, এরকম রুটের ভিতরে রুট দিতে পারে। তখন কি করবেন, সবসময় বাহিরের রুট থেকে অঙ্কটা ভাঙাবেন, এই বাহিরের রুট থেকে। যদি রুটের ভিতরে রুট থাকে, তো এই রুটের বেজ হচ্ছে এ, আর এই যে রুটটা দেখতে পাচ্ছেন এর বেজ হচ্ছে এই পুরোটা। তাহলে আমরা যদি বাহিরের রুট ভাঙাই, বেজ লিখবো 3√a⁴, মানে পুরোটা হচ্ছে এর বেজ। এর পাওয়ারে কি বসাবো, যেহেতু এর পাওয়ারে কিছু নাই, উপরে 1, আর রুটের পাওয়ারে যেহেতু 3 আছে, নিচে 3। দেখেন তো সবাই এই রুট ভাঙানোটা বুঝছেন কিনা। এরপরে জি আমরা স্যার। এই রুটটা ভাঙাবো, এই রুটটা ভাঙালে বেজ হচ্ছে এ। এবার এই 9টা উপরে যাবে, 9 ইন্টু 1 মানে 9, আর এই যে রুটের পাওয়ারটা নিচে আসবে, তাহলে 3 ইন্টু 3 হচ্ছে 9। আপনি যদি পজিশন ঠিক রাখতে পারেন, অঙ্কে কোনো প্রবলেম হবে না। এই যে রুটের ভিতরে রুট থাকলে এইভাবে অঙ্ক। যেমন 10 নম্বর অঙ্ক, রুট তার ভিতরে 1, রুট তার ভিতরে 2, রুট তার ভিতরে 3, এই পুরোটার পাওয়ার হচ্ছে 8। মানে এরকম। তার মানে কি, রুটের ভিতরে রুট, খেয়াল করে দেখেন। তখন আমরা বাহিরের রুটটা ভাঙাবো, এই যে বাহিরের রুট যে ভাঙাবো, এই রুটের বেজ হচ্ছে এই পুরোটা। তাহলে আমরা এই পুরো রুট লিখবো 1, √2, √3। আচ্ছা, এই বেজের পাওয়ারে আছে 8 ভাগ, এই যে রুটটা ভাঙাইছি তার পাওয়ারে কোনো কিছু নাই, মানে 2। এই যে রুট ভাঙালে যে নিয়মটা ফলো করছি, প্রথমে বেজ লিখছি, পাওয়ারে কোনো সংখ্যা থাকলে সেটা লিখছি, পাওয়ারে কোনো সংখ্যা না থাকলে 1 লিখছি। এই জিনিসটা যে রুট ভাঙানোটা শিখাইছি, ভুলে গেলে আবার দেখবেন, দেখে ক্লিয়ার হয়ে ঠান্ডা ভাবে আস্তে আস্তে প্রয়োগ করা শিখবেন। যখন বারবার প্রয়োগ করতে করতে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, তখন দ্রুত প্রয়োগ করবেন। আগে আস্তে আস্তে প্রয়োগ করে শিখবেন, কোনো কিছু যেন ভুল না হয়। এখানে কাটাকাটি করলে 4, দেখেন 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে, 1 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে সেটাই হয়। এই পুরোটার পাওয়ারে আছে 4।
এবার এই রুট ভাঙালে বেস হচ্ছে 2 × √3। এই পুরোটার পাওয়ারে কি হবে? এখানে পাওয়ারে আছে 4, রুটের পাওয়ারে কিছু নাই, তার মানে 2, কাটাকাটি করলে 2। আচ্ছা, এখন দেখেন এই যে আলাদা আলাদা বেস হয়ে গেছে, এটার উপরে স্কোয়ার মানে 4, √3 উপরে স্কোয়ার মানে 3। এই যে অ্যান্সার হচ্ছে 12। ধীরে ধীরে রুটের অঙ্কগুলো করবেন, আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। উঠায় নেন সবাই। আজকে আসলে আমি আর অঙ্ক করতে চাচ্ছি না, 10টা অঙ্ক পর্যন্ত রাখতে চাইছিলাম, আজকে 10টাতে থাক। আমি আপনাদেরকে 4টা নোট লিখে দিচ্ছি, 10টা সূত্র লিখে দিচ্ছি, আর 10টা অঙ্ক করে দিবেন। আপনারা আজকে প্র্যাকটিসে যাবেন না, আপনারা শুধু এইটুক জিনিসই পড়বেন। নেক্সট ক্লাসে আমি এখানে আরো 10-12টা অঙ্ক করাবো, এবং ওই ক্যালকুলেশনগুলো, যে ক্যালকুলেশনগুলো ওই দিন শিখাবো, তার সাথে লগের অঙ্কের ক্যালকুলেশন দেখবেন হুবহু মিলে গেছে। লগের অঙ্কে দেখবেন আমি শুধু লগের কিছু কাজ বোঝানোর পরে যা ক্যালকুলেশন করাবো সব সূচকের মতো ক্যালকুলেশন। এই জন্য এই অংশটুকু আমি রেখে দিলাম। তো আমরা নেক্সট ক্লাসে ওই বাকি অংশটুকু শিখবো, লগ শিখবো। শেখার পরে আমি আপনাদেরকে আজকে ক্লাসের শুরুতে বলে দিচ্ছি প্র্যাকটিস কিভাবে করবেন। আমি যে লেকচারে পড়াচ্ছি, লেকচারের জিনিসগুলো পড়বেন, বিগত সালের প্রশ্ন পড়বেন, আর যখন আপনার লেকচার শিট পাবেন কোচিং থেকে, যখন আপনাদেরকে লেকচার শিট দেওয়া হবে, সেই লেকচার শিটটা প্র্যাকটিস করবেন। এই 3টা জিনিস আপনারা প্র্যাকটিসে রাখবেন। ক্লিয়ার? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? ও যে √3 উপরে 2 আছে, তাহলে ওখানে 3 কিভাবে বসলো? 4 × 3। এখানে বললেন স্যার লাস্টের 3 নম্বর, √3 উপরে তো 2 আছে, তাহলে স্যার 3টা কিভাবে বসবে? √3 উপরে কোথাও 2 নাই, এই 2 আলাদা, এই যে 2টা আলাদা, এই √3 আলাদা, এই 1 আলাদা, এই রুটের ভিতরে 1, এরপরে সাইড হয়ে রুটের 10 নাম্বারটা একটু আবার বুঝিয়ে দেন। প্রথমে আমরা এই রুটটাকে ভাঙাইছি, এই রুটের বেস হচ্ছে এই পুরোটা, ঠিক আছে? এই পুরোটার পাওয়ারে কি হবে? এই যে পাওয়ারে 8 আছে, আর এখানে রুটের পাওয়ারে কিছু নাই, নিচে 2, তখন থাকবে 4। 4। এই 1 দ্বারা এটাকে গুণ করলে এটা হবে। এবার আমরা যদি এই রুটটাকে ভাঙাই, এই রুটের বেস হচ্ছে এই যে এটা 2 × √3, এই যে এটা, তার পাওয়ার হচ্ছে 4, আর এখানে রুটের পাওয়ারে কিছু নাই, 2, কাটাকাটি করলে হবে 2। এবার দেখেন এই 2টা আলাদা, এই √3টা আলাদা, তাহলে এর উপরে স্কোয়ার করলে 4, আর √3 উপরে স্কোয়ার করলে 3। আপনার যেটা স্যার প্রবলেম, √3 উপরে স্কোয়ার করলে 3 আসবে? হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ। স্যার সবার কি উঠানো শেষ? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, আমরা নেক্সট ক্লাসে বাকি অংশ শিখবো। নেক্সট ক্লাসে ঢোকার আগে 1 ঘন্টায় এই ক্লাসটা রিভিশন দিয়ে তারপরে ক্লাসে ঢুকবেন। ঠিক আছে স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ স্যার।